এখন স্টক প্রাইস কিভাবে ডিসাইড করে এটা একটা কমপ্লেক্স প্রসেস। অ্যাম এবং আমিও খুব ভালো মতো বুঝতাম না আগে, এখনো বুঝি না। তবে চেষ্টা করি আরকি। সো আমি আমার নোটটা এখানে কপি করে নিয়ে আসি। কারণ এটা লিখতে গেলে আমার হাত ভেঙে যেতে পারে। ওকে? সো স্টক প্রাইস ডিসিশন এর প্রসেসটা হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকগুলা স্টক প্রাইস ওদের ব্যাংক মানে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তারপর ইন্ডাস্ট্রি কম্পারিজন, গ্রোথ পটেনশিয়াল, মার্কেট কন্ডিশন এগুলো দেখে তারা হচ্ছে যে কি একটা ডিসিশন এ আসে যে এই কোম্পানির স্টক প্রাইস এত হবে। কারণ আমরা দেখি না একেক কোম্পানির স্টক প্রাইস একরকম, Nvidia এর একরকম, Google এর একরকম, তারপর হচ্ছে Tesla এর একরকম। মানে একেক রকম। মানে আমি যখন শুরুতে স্টক মার্কেটে ঢুকি আমি খুবই কনফিউজড হয়ে যেতাম। এই যে স্টক প্রাইসটা কিভাবে মানুষ ডিসাইড করে যে এই কোম্পানির স্টক প্রাইসটা এরকম হবে? এটা আমার কাছে খুবই অবাক লাগতো। আচ্ছা, তার মানে এসব জিনিসের উপর বেসিস করে এরা হচ্ছে একটা স্টক প্রাইস ডিসাইড করে। সো ১ম বার যখন কোম্পানি আ তাদের আম স্টকটা লিস্ট করে স্টক মার্কেটে, এই প্রসেসটাকে বলে আইপিও। তার মানে এখানে আমি আইপিও একটা নোট ক্রিয়েট করে রাখছি। নোট না, আমি বলব যে একটা প্লেস হোল্ডার ক্রিয়েট করে রাখছি। সো আমি যদি আমার ইয়েতে যাই, এটাকে আমি বাম সাইডের এটাকে আমি এটা কলাপস করে দিই। তাহলে আমার এই জিনিসটা দেখতে সুবিধা হবে। যে স্টকের সাথে আইপিওর একটা আমি জাস্ট প্লেস হোল্ডার ক্রিয়েট করে রাখছি। নোটটা ক্রিয়েট করিনি। কারণ আমি জানি আইপিও জিনিসটা আমার জন্য নতুন। আমি ফিউচারে এটা নিয়ে একটা এটা নিয়ে একটু পড়াশোনা করে নোট বানাবো। এজন্য করে রাখছি। অন্য কোনো পারপাস নেই। ঠিক আছে? সো আইপিও জিনিসটা কি? ইনিশিয়াল পাবলিক অফারিং, মানে ১ম বার যখন স্টকগুলা মানুষজনের মানে পাবলিকের কাছে বিক্রি করে, এই প্রসেসটাকে আইপিও বলে। এখন কথা হচ্ছে, আরে ভাই আমি তো কিনবো Microsoft, Google, Nvidia তো এখন মার্কেটের হট কেক। তো এগুলা তো আইপিও হয়ে গেছে আমার জন্মেরও আগে। এগুলা আমি কেমনে কিনবো? ওকে ফাইন। এখন এগুলা আমি কেমনে কিনবো? সেটা তো একটা প্রশ্ন। স্টক মার্কেটের যেকোনো একটা অ্যাপ, মানে স্টক ট্রেডিং এর যে ব্রোকারেজ অ্যাপগুলা আছে এগুলা ডাউনলোড করে অ্যাকাউন্ট খুললে আপনি কিনতে পারবেন। কিন্তু কথা সেটা না। কথা হচ্ছে এই বর্তমানে এক্সিস্টিং যে স্টক গুলা আছে, এগুলার প্রাইস আসলে কিভাবে ডিসাইড হয়? সিম্পল প্রসেস। সেটা হচ্ছে যে কি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। আপনার যদি মোর পিপল ওয়ান্ট টু বাই দেন সেল, প্রাইস গোস আপ। বেশি মানুষ কিনতে চাইলে ডিমান্ড মানে আপনার সাপ্লাই কম থাকলে দাম তো বাড়বে। স্টকও সেম ভাবেই কাজ করে। Nvidia এর স্টক এখন হচ্ছে যে কি বেশি মানুষ কিনতে চায় সেল করার থেকে, এজন্য স্টকের দাম হুড় করে বাড়তে থাকে। আর অপোজিট ব্যাপারটাও সত্য। যদি হচ্ছে যে কি সেলার বেশি হয়ে যায় বায়ার থেকে, তখন দাম তো কমতেই থাকবে। এভাবেই। আচ্ছা, ওকে ফাইন। এখন আম বুঝলাম যে আমি স্টক প্রাইসটা এভাবে ডিসাইড হয়। এখন তাহলে আমি আমার স্টকের নোটটা আবার ওপেন করি। কারণ আমার মধ্যে আরো মেলা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর মধ্যে আচ্ছা ঠিক আছে, স্টক প্রাইস ডিসিশন এর ব্যাপারটা না হয় আমি বুঝলাম। এখন আমি কিভাবে স্টক সিলেক্ট করব? হাউ টু সিলেক্ট স্টক। এই জিনিসটাও আমার জানা লাগবে। আচ্ছা, সেম এই নোটটাকে আমি আম পুরাটা নোট যে প্রশ্নটাকে আমি সিলেক্ট করলাম। এরপর আমি যে আমার ব্র্যাকেটটা আছে স্কয়ার ব্র্যাকেট, এটাকে আমি প্রেস করলাম। ২ বার প্রেস করলেই ২ সাইড ব্র্যাকেট হয়ে অলরেডি কানেকশনটা ক্রিয়েট হয়ে গেছে। এবং এই জিনিসটাই হচ্ছে যে কি হাউ টু সিলেক্ট স্টক। আমি যদি স্টকে যাই, এই স্টকের সাথে আমার এই হাউ টু সিলেক্ট স্টক একটা নতুন কানেকশন ক্রিয়েট হয়ে গেছে খুব সুন্দরভাবেই। তাই না? এখন এখন এই জিনিসটা আমরা একটু পড়াশোনা করব। এখন আমি এটা নিয়ে একটু পড়াশোনা করছিলাম। পড়াশোনা করার পর মানে মেলাই ইনফরমেশন কালেক্ট করছি, যেগুলো আসলে এখানে লিখতে গেলে মেলা সময় নষ্ট হবে। আমি হচ্ছে এটা ক্রিয়েট করে এই ইনফরমেশন গুলো পেস্ট করে এক্সপ্লেইন করি। এখন হাউ টু সিলেক্ট স্টক, এজন্য আমাদের কি বুঝতে হবে? আমাদেরকে বিজনেসটা বুঝতে হবে। কোম্পানি আসলে কি বানায়, কি করে এবং হচ্ছে কোম্পানির প্রোডাক্ট গুলা বুঝতে হবে। এবং এখানে একটা সুন্দর কথা আছে, সেটা হচ্ছে যে কি সার্কেল অফ কম্পিটেন্স। আ এই আইডিয়াটা আসলে মানে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট এর এক দাদু আছে ওয়ারেন বাফেট, তার দেওয়া সার্কেল অফ কম্পিটেন্স নিয়ে আমি একটা নোট বানাইছি। কারণ আমি জানি এটা গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা হচ্ছে আমি জানি না আসলে ভালোমতো। এটা আমাকে ভালোমতো বুঝতে হবে। সো সার্কেল অফ হাউ টু সিলেক্ট স্টক এটার সাথে সার্কেল অফ কম্পিটেন্স এর একটা ফিউচার প্লেস হোল্ডার আমি ক্রিয়েট করে রাখছি। যাতে করে এই টপিক নিয়ে যদি আমি কখনো কোনো ইনফরমেশন পাই, এটা আমি জাস্ট ক্লিক করে ওপেন করে হচ্ছে আমার ইনফরমেশনটা এখানে নোট করে রাখবো। এটা হচ্ছে যে কাইন্ড অফ ফিউচার থিংকিং অ্যাবাউট নোট। ওকে ফাইন। এখন সার্কেল অফ কম্পিটেন্স কি? আমি যেই জিনিসটা বুঝি বা যেই স্টক গুলা বুঝি আমি ওগুলাতে ইনভেস্ট করব। যেগুলো বুঝি না সেগুলোতে ইনভেস্ট করব না। আম আমরা তো আসলে অনেক কিছুই বুঝি কিন্তু সবকিছু কি মানি? যেমন আমার কথাই বলি। আমি তো টেক সেক্টরের মানুষ, টেক বুঝি। কিন্তু কিছুদিন আগে
ইউনাইটেড হেলথ কেয়ারের স্টকের দাম হুড় করে কমতে দেখে আমি হচ্ছে যে কিনে ফেলছি। কিনে ফেলার পর দেখি আরো অনেক কমছে। এটাই। সার্কেল অফ কম্পিটেন্স এর মধ্যে ছিল না। ভালোমতো বুঝিনি। সো ডিসিশন নিয়ে ফেলছি। ইটস নট a গুড ডিসিশন। যাই হোক। জাস্ট টপিকটা এইজন্যই বললাম যে সার্কেল অফ কম্পিটেন্সটা গুরুত্বপূর্ণ। আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো ভালোমতো বুঝতে হয়। রেভিনিউ এন্ড প্রফিট ট্রেন্ড, ডেট লেভেল, আর্নিং পার শেয়ার মেলা কিছু আছে। এগুলো হচ্ছে যে কি সবকিছু যে আমি খুব ভালোমতো বুঝি এমন না। কোন টপিক যদি আপনারা ভালোমতো বুঝেন তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে একটা কথা। আর ভ্যালুয়েশন মেট্রিক্স এর মধ্যে হচ্ছে পি রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও, প্রাইস টু বুক রেশিও এরকম অনেকগুলা হচ্ছে যে কি মেট্রিক্স আছে। আম অ্যাকচুয়ালি মেট্রিক হবে। সো এরকম অনেকগুলো ম্যাট্রিক্স আছে। এখন এই ম্যাট্রিক্স গুলো হচ্ছে আমাদেরকে ভালোমতো বুঝতে হয়। আম এখন এই মানি স্টক সিলেক্ট করার ব্যাপারে। এরপর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে কিনা? যেমন NVIDIA র এখন একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। ওদের GPU টেকনোলজি কাইন্ড অফ আনবিটেবল সো ফার। অন্য কোন কোম্পানি ওদেরকে রিচ করতে পারতেছে না। গ্রোথ পটেনশিয়াল কেমন? রিস্ক ফ্যাক্টর কেমন? তারপর আপনার ইনভেস্টমেন্ট গোল কেমন? এটার সাথে স্টকটা ফিট করে কিনা? এরকম মেলা ব্যাপার-স্যাপার আছে। আচ্ছা, স্টক নিয়ে মেলা কথা বলে ফেলছি। এখন আমরা Obsidian এ ফিরে আসি। যাই হোক, যদিও আমি শুরুতে প্রমিস করছিলাম একটা বিষয় শিখাবো, কিন্তু আমি আসলে ২ টা জিনিস নিয়ে কথা বলে ফেলতেছি। কারণ Obsidian ভিডিও তো আমি অহরহ বানাচ্ছি। শত টিউটোরিয়াল অলরেডি আমি YouTube বানায় ফেলছি। কিন্তু কেউ দেখে না। যাই হোক, এটা কোন ব্যাপার না। আম বাট ভাবলাম যে ইন্টারেস্টিং কিছু দিয়েই হচ্ছে Obsidian এ টিউটোরিয়াল বানাই। এজন্য Obsidian নিয়ে কোন কথা না বললে আসলে হচ্ছে না আরকি। ওকে। সো আমরা যে শিখাটা শুরু করলাম, শিখাটা শুরু করার পথে আমরা কানেকশন করে শিখলাম। এটা হচ্ছে যে কি ১ম কথা। সো তার মানে এই কানেকশন করে শেখার কারণে আমাদের শিখার প্রসেসটা অ্যাক্সিলারেট হচ্ছে এবং আমরা যখন আমাদের নোটগুলা ব্রাউজ করব এবং ব্রাউজ করতেই আমরা হচ্ছে যে কি এই প্রত্যেকটা নোট আ চোখ মানে প্রত্যেকটা নোট যখন দেখব একবারে এক পলকে আমরা নোটের আইডিয়াটা গ্রাস্প করতে পারবো। আইডিয়াগুলো খুব ছোট এবং এতে করে আমরা রিফ্রেশ করতে কম সময় লাগবে। স্পেস রিপিটিশন এর যে ব্যাপারটা বললাম, এটাতে কম সময় লাগবে। এটা গেল। এরপর হচ্ছে যে কি আমাদের নোটগুলা সব টেক্সট ফরমেটে সেভ থাকে। সো টেক্সট ফরমেটে সেভ থাকার কারণে টেক্সট ফরমেট এবং মার্কডাউন ফরমেট বলে। সেভ থাকার কারণে আমার নোটগুলা ফিউচার প্রুফ এবং এটা নিয়ে আমি ফুলি স্যাটিসফাইড। এরপর আমি টেক্সট ফরমেটে থাকার কারণে ফিউচার প্রুফ তো একটা ব্যাপার আছে। আমি সহজে কপি পেস্ট করে অন্য জায়গায় অন্য কম্পিউটারে নিয়ে যেতে পারতেছি, জিপ করে রেখে দিতে পারতেছি। আমার অ্যাসেটটা আমি প্রটেক্ট করতে পারতেছি। এটা হচ্ছে মেইন কথা। আমার অ্যাসেটটা কোম্পানির হচ্ছে যে কি ইমেইল আইডির মধ্যে লক না, সফটওয়্যারের বাইনারি ফরম্যাটে লক না। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং টেক্সট ফরম্যাট হওয়ার কারণে আমি সিন করতে পারতেছি। এটাকে জাস্ট এই ফোল্ডারটাকে জাস্ট Google Drive বা যেকোনো কোথায় কপি পেস্ট করে রেখে অন্য একটা ফোল্ডারে এই অন্য একটা কম্পিউটার থেকে এই ফোল্ডারটা ওপেন করলেই আবার হচ্ছে সিঙ্ক হয়ে যাবে অটোমেটিক। খুবই সুন্দর একটা ব্যাপার, তাই না? এরপর হচ্ছে যে কি আমার কানেকশন করার প্রসেসটা খুবই সহজ। আমি খুব সহজেই কানেকশন ক্রিয়েট করে ফেলতে পারতেছি এবং নোট ক্রিয়েট করার প্রসেসটা খুবই সহজ এবং ফরমেটিং করার প্রসেসটাও খুবই সহজ। যেমন ধরেন আমি আরেকটা ফরমেটিং দেখাই। এখানে যদি আমি ইয়ে দেই হ্যাশ সিম্বলটা দিই এবং আমি হচ্ছে যে কি এখানে হ্যাশ সিম্বল দিয়ে হচ্ছে যে কি কোনো একটা লিখি যে নোটস তার মানে এটা একটা ফার্স্ট হেডিং করতেছে। এবং আমি যদি হ্যাশ সিম্বলটা হচ্ছে যে কি ২ টা দিই, এটা হচ্ছে সেকেন্ড হেডিং, ৩ টা দিই থার্ড হেডিং। তার মানে আমি খুব সুন্দর ফরমেটেড নোট করতে পারতেছি। এটা আসলে মানি আম এ এই জিনিসটা আসলে খুবই রেয়ার ছিল Obsidian আসার আগে কোন একটা সফটওয়্যারে। এরপর আরেকটা জিনিস আমি দেখি যে আমি এই স্টকের এখানে যদি যাই রাইট ক্লিক করে শো ইন সিস্টেম এক্সপ্লোরার এবং আমি কোন একটা নোট আমার কম্পিউটারের কোন জায়গায় আছে সেখানেও ডিরেক্টলি ট্র্যাক করতে পারতেছি। খুবই সুন্দর ব্যাপার। এবং এখানে আমি হ্যাশটা দেখতে পাচ্ছি। এখানে আমি নোটটা দেখতে পাচ্ছি প্লেইন টেক্সট ফরম্যাটে। সো এইরকম হাজার শত ফিচার আছে এটাকে কাস্টমাইজ করা। যদিও মনে হয় সফটওয়্যারটা খুবই সিম্পল, তেমন কোনো অপশন নাই। বাট এর মধ্যে ফিচার হাজার এবং আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে Obsidian এর কমিউনিটি অনেক বড়। এদের হচ্ছে থিম থেকে শুরু করে প্লাগইনও হাজার। প্রচুর থিম ওপেন সোর্স, সবই ওপেন সোর্স। আরেকটা ব্যাপার হচ্ছে এটা ফ্রি সফটওয়্যার। আপনাকে এটা ইউজ করার জন্য টাকা দিতে হবে না। তারপর এটাকে ইউজ করার জন্য কোথাও সাবস্ক্রাইব করতে হবে না। জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করবেন। তাই না? সো এর থেকে ইন্টারেস্টিং কি হতে পারে? আরো ব্যাপার হচ্ছে আমরা আগে কি করতাম? আমরা নোট করার জন্য হচ্ছে যে কি OneNote ইউজ করতাম বা অন্যান্য সফটওয়্যার ইউজ করতাম। তারপর লিখার জন্য Word ইউজ করতাম, প্রেজেন্টেশন এর জন্য PowerPoint ইউজ করতাম, পেপার লেখার জন্য LaTeX ইউজ করতাম।
মানে হাজার, হাজার সফটওয়্যার ইউজ করা লাগতো আমার কাছে। কিন্তু Obsidian আসার পরে আমি সবকিছু Obsidian এ করি। আমি আমার রিসার্চ থেকে শুরু করে, পেপার লেখা থেকে শুরু করে, টাস্ক ম্যানেজমেন্ট, মিটিং নোট, তারপর হচ্ছে আমার যত ধরনের নোট, কানেকশন, লার্নিং, যত ধরনের ফিগার থেকে শুরু করে লিঙ্ক ট্র্যাক করা, ইচ অ্যান্ড এভরিথিং। মানে এমন কিছু নেই যেটা আমি Obsidian এ করি না। এমনও আছে আমি ইমেইলটা Obsidian এ লিখে ওখানে ঠিকঠাক করে তারপর হচ্ছে ইমেইলে পেস্ট করে পাঠাই। কারণ তাইলে আমার ট্র্যাকও থাকে যে আমি কখন কাকে কি ইমেইল পাঠাইছি। আরো সুন্দর জিনিস আছে এখানে। আমি দেখাই। এটা আমি ক্লোজ করি। লেটস সে আমি হচ্ছে এখন খুব তাড়াতাড়ি হচ্ছে দেখি একটা নোট ক্রিয়েট করব। নোট ক্রিয়েট করার জন্য এখানে একটা শর্টকাটের ব্যাপার আছে। Obsidian ইউজ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আপনাকে শর্টকাট খুব ভালো মতো জানতে হবে। তাহলে আপনি খুব সহজেই হচ্ছে নোট নিতে পারবেন। এই ব্যাপারটাকে আমি বলি জিরো ফ্রিকশন প্রসেস। তাহলে যেকোনো প্রসেস যদি ফ্রিকশন কম থাকে সেটা সাস্টেইন করে, সেটা হ্যাবিট এ পরিণত হয়। সো কন্ট্রোল ও প্রেস করলে একটা ব্রাউজার উইন্ডো চলে আসে। এখানে আপনি প্রেস করবেন স্টক। তাহলে স্টক নোটটা ওপেন হয়ে যাবে। খুবই তাড়াতাড়ি। এটা মানে এত সহজ। যেমন আমি বলছিলাম যে আমি আইপিও নিয়ে একটা নোট ক্রিয়েট করব। ফর এক্সাম্পল আমি কোন একটা জায়গায় আইপিও নিয়ে একটা লেখা পাইছি ইনিশিয়াল পাবলিক অফারিং, যে স্টকের যে ১ম যে পাবলিকলি লিস্ট করে। সো আমি হচ্ছে কন্ট্রোল ও প্রেস করলাম। তারপর আইপিও দিলাম। এই যে আমি নোটটা হচ্ছে যে কি প্লেস হোল্ডার ক্রিয়েট করছি কিন্তু নোটটা ক্রিয়েট করি নাই। ঠিক আছে? সো এই জিনিসটা বুঝানোর জন্য আমি বামের উইন্ডোটা ওপেন করলাম। কন্ট্রোল ও করে আইপিও দিলাম। আইপিও দিয়ে দেখেন এখানে একটা প্লাস সাইন আছে। তার মানে প্লেস হোল্ডার আছে, নোট নাই। এটা ক্লিক করলে সাথে, সাথে আইপিও এর একটা নোট ক্রিয়েট হয়ে যাবে এবং আমি এখানে লিখব আইপিও হচ্ছে যে কি ইনিশিয়াল পাবলিক অফারিং। তার মানে আবার নোট ক্রিয়েট করার প্রসেসটাও খুবই ইজি। তার মানে আপনি যা শিখতে চান, যেকোনো কিছু মনে রাখতে চান, রিসার্চ করতে চান, বিজনেস করতে চান, আপনি যেই প্রফেশনাল হন না কেন, আপনি যদি নলেজ ওয়ার্কার হয়ে থাকেন, Obsidian থেকে বেটার কোন সফটওয়্যার আপনি পাবেন না। আর আপনি যদি পেয়ে থাকেন কমেন্টে জানান, আমি ওটাতে মুভ করব। ঠিক আছে? ওকে। আচ্ছা, মেলা কথা বলে ফেলছি। এখন আমরা আবার আমাদের স্টকে ফেরত যাই। হাউ টু সিলেক্ট a স্টক। ঠিক আছে? আমরা আমরা ছিলাম আসলে হাউ টু সিলেক্ট স্টক এর মধ্যে। এখানে তো অনেক কথাই বলছি। ওকে ফাইন। এখন প্রশ্ন আসতে পারে, আচ্ছা আমি না হয় স্টক সিলেক্ট করলাম। আমি না হয় আম উম স্টকের ব্যাপারটা এভাবে বুঝলাম। কিন্তু এটা তো মেলা কমপ্লেক্স প্রসেস। আমার তো মেলা পড়ালেখা করা লাগবে। আমি তো আসলে অলস মানুষ। এত কিছু পড়ালেখা করে আম আমি আসলে কুল কিনারা করতে পারব না। তাইলে আমার একটা প্রশ্ন থাকতে পারে, হোয়াট ইস দ্য ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ফর লেজি পিপল? মানে আপনার মতো আরকি। আচ্ছা। এখন আ এটা আমি সিলেক্ট করে আমি হচ্ছে যে গিয়ে স্কয়ার ব্র্যাকেট প্রেস করে হচ্ছে যে কি নোটটা প্লেস হোল্ডার ক্রিয়েট করে রাখলাম। আর আমি আমার পাশে ভিউ টা ওপেন রাখি। তাহলে দেখতে সুন্দর লাগে আরকি। আচ্ছা, এটাকে আমি ক্লোজ কোলাপস করে দিই। এটাকে আমি আ রাইট এ নিয়ে যাই। ওকে। এখন এই যে দেখি যে আমাদের হোয়াট ইস দ্য ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ফর লেজি পিপল। স্টকের আন্ডারে আমি একটা নোট ক্রিয়েট করছি। নোটের প্লেস হোল্ডার ক্রিয়েট করছি। হোয়াট ইস দ্য ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ফর লেজি পিপল। সো এখানে আমি ক্লিক করব। কন্ট্রোল ক্লিক করে এই নোটটা ক্রিয়েট করলাম। করে আম আমি লিখলাম যে লেজি পিপল এর জন্য ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হচ্ছে বাই ইনডেক্স ফান্ড। সো বাই ইনডেক্স ফান্ড ফর এক্সাম্পল SPY একটা আছে, ভিও আছে, অনেকগুলো ইনডেক্স ফান্ড আছে যেগুলো হচ্ছে যে কি S&P 500 কে ট্র্যাক করে। ও আচ্ছা, ভালো কথা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ইনডেক্স ফান্ড কিনবো কিন্তু কিভাবে কিনবো? কনসিস্টেন্টলি। তো আপনি কনসিস্টেন্টলি ইনডেক্স ফান্ড কিনেন। খালি বানান ভুল করতেছি। ওকে। ওকে, আপনি কনসিস্টেন্টলি ইনডেক্স ফান্ড কিনেন। আচ্ছা ঠিক আছে। আ এখন একটা প্রশ্ন থাকতে পারে, ইনডেক্স ফান্ড কি জিনিস? আরে ভাই, নতুন জিনিস চলে আসছে। এইজন্যই তো আসলে Obsidian নতুন জিনিস শেখার জন্য। আচ্ছা, এখন ইনডেক্স ফান্ড নিয়ে আমি একটা প্লেস হোল্ডার ক্রিয়েট করলাম। দেখেন সাথে, সাথেই হচ্ছে কানেকশনটা ক্রিয়েট হয়ে গেছে। ইনডেক্স ফান্ড কি জিনিস? আমার এটা বুঝতে হবে। আচ্ছা, এখানে ক্লিক করে আমি ইনডেক্স ফান্ড নিয়ে একটু পড়াশোনা করলাম। আচ্ছা, ইনডেক্স ফান্ড নিয়ে কিছু ইনফরমেশন আমি আগে কালেক্ট করে রাখছি। কারণ এটা টাইপ করতে গেলে আসলে আম অনেক সময় লাগবে। এত ধৈর্য বা অ্যাটেনশন মানুষের এখন নাই। কারণ মানুষের attention span অনেক কমে গেছে আগের থেকে। রিলের সাথে আরো কমিয়ে দিয়েছে। আচ্ছা, সো ইনডেক্স ফান্ড ইস অলসো টাইপ অফ a স্টক। ইনডেক্স ফান্ড একটা স্টক বলে যে কাইন্ড অফ আমি খালি আপেল না কিনে পুরো একটা ফলের বাস্কেট কিনলাম। মানে এর মধ্যে আপেল, Microsoft, Nvidia থেকে শুরু করে সবকিছু থাকবে এই স্টকটার মধ্যেই।
তো যেমন ধরেন ইউএসএ তে S&P 500 একটা ইন্ডেক্স ফান্ড আছে যেটা হচ্ছে যে কি ইউএস এর টপ ৫০০ কোম্পানিকে ট্র্যাক করে এবং এরা হচ্ছে যে কি তার মানে এই এই S&P 500 ইন্ডেক্স ফান্ডের মধ্যে NVIDIA, Microsoft, Google, Tesla থেকে শুরু করে বাকি একবারে ৫০০ কোম্পানি সবগুলাই হচ্ছে যে কি এখানে ইনক্লুডেড থাকে। ওকে, এখন আমি যখন ইন্ডেক্স ফান্ড নিয়ে পড়াশোনা করছি, তখন এখানে আমি অনেকগুলো প্লেস হোল্ডার ক্রিয়েট করে রাখতে পারি। আমি জানি Apple নিয়ে আমি একটু পড়াশোনা করে Apple এর উপর একটা উম ইয়ে করে রাখবো। Apple এর উপর একটা নোট বানাবো। এজন্য আমি এই Apple হচ্ছে যে কি একটা প্লেস হোল্ডার ক্রিয়েট করে রাখলাম। এরপর হচ্ছে যে কি NVIDIA নিয়ে আমি হয়তো ফিউচারে পড়াশোনা করব যে NVIDIA র আসলে ফিউচার পটেনশিয়াল কেমন? এটা কি স্টক বাড়বে নাকি কমবে? এটার আসলে ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড? এগুলা নিয়ে পড়াশোনা করে একটা নোট করে রাখবো। এজন্য আমি কিছু প্লেস হোল্ডার ক্রিয়েট করে রাখতেছি। ঠিক আছে? আচ্ছা। এরপর Microsoft ও সেম, Google ও সেম কাজটা হচ্ছে যে কি আমি করে রাখতেছি। কারণ আমি জানি যে এটা নিয়ে আমি ফিউচারে পড়াশোনা করব। তার মানে আমি যেটা বুঝলাম, ইজি অফ ইনভেস্টমেন্ট ইস বাইং ইন্ডেক্স ফান্ড। এখন এই ইন্ডেক্স ফান্ড কিনতে হবে। কিন্তু ইন্ডেক্স ফান্ড তো আমি কিনবো। কিন্তু এটার রিটার্ন আসলে কেমন এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো এটা বুঝার জন্য কিছু পপুলার গ্রাফ আছে যেগুলো আমি হচ্ছে কালেক্ট করে রাখছি। সো আমি এটাকে ক্লোজ করে দিই তাহলে এটা বুঝাতে সুবিধা হবে। এখানে যে ৫০০ কোম্পানি বললাম না ইউএস এর, তাদের একটা annualized রিটার্ন আছে। প্রত্যেক বছর এরা মানে আপনি যদি $১০০ ইনভেস্ট করেন এটা আপনাকে কত রিটার্ন দিবে তার একটা হচ্ছে যে কি এখানে চার্ট আছে ১৯৫৭ থেকে প্রায় ২০২৫ সাল পর্যন্ত। তার মানে আপনাকে এই ইনফরমেশনটা এখানে এরা দিচ্ছে। আচ্ছা আমি বলছি না সব ইনফরমেশন এখানে খুবই অ্যাকুরেট, জাস্ট একটা ক্রুড এস্টিমেশন। এরপর আপনি যদি $১ ১৯৫৭ সালে ইনভেস্ট করতেন সেটা হচ্ছে যে কি আপনার ২৫ সালে আসতে প্রায় আ $১,০১৯ হয়ে যেত। তার মানে আমি যদি এটা হিসাব করি এটার annualized কিউমুলেটিভ যে রিটার্ন বলে সেটা হচ্ছে যে কাইন্ড অফ ১০% এর আশেপাশে। সো তার মানে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করলে আপনি যদি লেজি পিপল হয়ে থাকেন, আপনার হচ্ছে টাকাটা প্রত্যেক বছরই হচ্ছে যে এভাবে ১০% করে অন এভারেজ বাড়তে থাকবে এবং এটা এজন্য আমি এটাকে শুরুতেই বলছিলাম কিভাবে বড়লোক হওয়া যায় তার একটা স্লো প্রসেস। যাই হোক, এখন আসলে আ ইনভেস্টমেন্ট শিখানোই আমার এই ভিডিওতে মেইন উদ্দেশ্য ছিল না। মেইন উদ্দেশ্য ছিল যে কি আসলে অবসিডিয়ান শিখানো। এখন এই ইনভেস্টমেন্ট নিয়ে আমরা শুরু করছিলাম তো। তো ইনভেস্টমেন্টটাই হচ্ছে আমরা আবার কানেক্ট করে দিই। তার মানে আমরা আসলে যেখান থেকে শুরু করছি সেখানেই ফেরত আসছি। তাই না? খুবই মজার না? সো এখন আ ব্যাপার হচ্ছে যে কি আচ্ছা ঠিক আছে ভাই। অনেক কথাই বললেন যে আম আমরা হচ্ছে যে কি শুরু করছি। আমি তাইলে এখন গ্রাফ ভিউ তে আবার ব্যাক যাই। আমি এই বাটনে ক্লিক করলে আমার গ্রাফ ভিউটা ওপেন হবে। আমি শুরু করছিলাম কোথায় থেকে সেগুলো হচ্ছে যে কি আমি করি আম যাই। আ ইনভেস্টমেন্ট থেকে আমার কাছে মনে হয়েছে স্টক কিনতে হবে। তারপর হাউ টু বাই গুড কোম্পানিজ। সেখান থেকে আমি বুঝলাম যে বড় কোম্পানি, ভালো কোম্পানি কিনতে হবে। ভালো কোম্পানি কেনার উপায় হচ্ছে স্টক। স্টক থেকে আমি অনেকগুলো প্রশ্ন আসছে কিভাবে স্টক সিলেক্ট করব? তারপর হচ্ছে যে কি আ হোয়াট ইস দ্যা কিভাবে স্টক সিলেক্ট করব সেটা একটা ব্যাপার। কিভাবে ভালো কোম্পানি কিনবো সেটা একটা ব্যাপার। স্টক প্রাইস কিভাবে ডিসাইড হয় সেটা একটা ব্যাপার। তারপর হচ্ছে কোম্পানিগুলো কিভাবে কেন স্টক বিক্রি করে দেয়? এরকম অনেকগুলো প্রশ্ন আসছে। সেগুলো নিয়ে আমরা ছোট বাইট সাইজ নোট বানাইছি, তাই না? আচ্ছা সেটা একটা ব্যাপার। এরপর সেখান থেকেই আমরা যখন গেলাম যে ওকে ফাইন। আম সেখান থেকে ফাইনালি আমরা আসছি। আচ্ছা ঠিক আছে মেলা পড়াশোনা করা লাগতেছে। আমি তো লেজি আমার এত পড়াশোনা করতে ভাল লাগে না। আমার সহজ বই দরকার যেটাকে আমি জিরো ফ্রিকশন প্রসেস বলি। কারণ সেটাই সাস্টেইনেবল লং টার্ম এ। অনেক পড়াশোনা করে দেখা গেছে স্টকই সিলেক্ট করতে পারলাম না। এত পড়াশোনা করার পর আমরা ফাইনালি ফিগার আউট করলাম ওকে হোয়াট ইস দ্যা ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ফর লেজি পিপল। আমরা বুঝলাম যে ইন্ডেক্স ফান্ড কিনতে হবে। তারপর ইন্ডেক্স ফান্ড কিনতে গিয়ে আমরা বুঝলাম যে ফাইনালি ওকে ফাইন ইন্ডেক্স ফান্ড এভাবে কাজ করে বা ইন্ডেক্স ফান্ড জিনিসটা কি এটা বুঝলাম। এবং ইন্ডেক্স ফান্ড থেকে ফাইনালি আমরা আবার ইনভেস্টমেন্ট এ ফেরত আসছি। তার মানে আমাদের ফুল এর মাধ্যমে একটা নেটওয়ার্ক অফ নলেজ ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা একটা টপিকের উপর পুরোপুরি শিখে ফেলছি, তাই না? এবং এর মধ্যে আমরা অবসিডিয়ান কিভাবে ব্যবহার করে সেটাও শিখে ফেলছি। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে আমি অবসিডিয়ান সফটওয়্যার ডাউনলোড করে আমার শিখার প্রসেসটা শুরু করছি। কোন ধরনের সেটআপ করা লাগে নাই, কোন কিছু করা লাগে নাই। এবং হচ্ছে কোন প্লাগইন ইনস্টল করা লাগে নাই, থিম ইনস্টল করা লাগে নাই, কোন কিছু নিয়ে চিন্তা করা লাগে নাই। জাস্ট আমি শিখছি। আমি যদি অবসিডিয়ান ইউজ করা শুরু করতাম এই মোমেন্টেই, তাহলে আমি আসলে এভাবেই শুরু করতাম। আমি ১ম এ কোন কিছু নিয়ে ভাবতাম না। আমি ১ম এই নোট করা শুরু করতাম। আমি ১ম এ ভাবতাম না কিভাবে টেমপ্লেট সেটআপ করতে হবে, টাস্ক গুলো অটোমেট করা সেটআপ করতে হবে যেগুলো আমি ভিডিওতে দেখাইছি। কিভাবে মিটিং নোট নিতে হবে, কিভাবে সাজাইতে হবে মানে অর্গানাইজেশন মেকানিজম। তারপর হচ্ছে যে কিভাবে অনেকগুলা জিনিস অটোমেট করতে হবে।
এত কিছু আমি ভাবতামই না। আমি যদি Obsidian ইউজ করে এই মোমেন্টে শুরু করতাম, আমি আসলে এইভাবেই নোট নেয়া শুরু করতাম, এভাবেই হচ্ছে শিখা শুরু করতাম। আরো একটা ইম্পোর্টেন্ট জিনিস আমি হচ্ছে দেখাই ইনডেক্স ফান্ড থেকে যে এখানে আমি হচ্ছে যে কি ২ টা ইমেজ পেস্ট করছি। তার মানে Obsidian এর মধ্যে আমি ইমেজ, URL যেকোনো ভিডিও পেস্ট করতে পারবো। পেস্ট করে এরকম সুন্দর, সুন্দর হচ্ছে যে কি নোট বানাতে পারবো। নোট বানালে ইভেন এখান থেকে আমি ওয়েব ব্রাউজও করতে পারবো ডিরেক্টলি। আমাকে হচ্ছে ব্রাউজারে ঢুকতে হবে না। এখান থেকে ডিরেক্টলি আমি ভিডিও দেখতে পারবো। সেটাও আমি হচ্ছে যে কি পরে দেখাবো। বাট যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি যে ইমেজটা কোথায় আছে সেটাও আমি দেখতে পারবো। এই যে ইমেজটা হচ্ছে আমার একই ফোল্ডারের মধ্যে সেভ করা আছে ২ টা ইমেজই। সো আমি যদি এখানে যাই, আমি বাম সাইডেও দেখতে পারবো যে এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ। সো আমি এটা কেন দেখালাম যে আমার যত সোর্স ইনফরমেশন, যত কিছু আমি Obsidian এর নোটের মধ্যে রাখতেছি, সবকিছু হচ্ছে যে কি আমার লোকালে ফাইল আকারে আছে যেটা আমি অ্যাক্সেস করতে পারি, যেটা আমি জিপ করে সেভ করতে পারি, ব্যাকআপ রাখতে পারি, সিঙ্ক করতে পারি। সবকিছু করা যায়। ঠিক আছে? এটাই। সো এই জিনিসটাই হচ্ছে যে কি খুবই গুরুত্বপূর্ণ Obsidian শিখার ক্ষেত্রে। আমরা আবার ইনডেক্স ফান্ডে ফেরত যাই। আচ্ছা ঠিক আছে, শুরুতে আমি কথা দিচ্ছিলাম একটা জিনিস শিখাবো, ২ টা জিনিস শিখাই ফেললাম। Obsidian শিখালাম, কিভাবে Obsidian শুরু করতে হবে যদি একবারে আপনি বিগিনার হয়ে থাকেন। কিভাবে শিখার প্রসেসটা accelerate করতে হবে। আবার ইনভেস্টমেন্টও শিখাইছি যে বললাম যে কি ভাই সহজ ওয়ে হচ্ছে ইনভেস্টমেন্টে এপ্লাই করার বাই ইনডেক্স ফান্ড। এখন একটা প্রশ্ন আসতে পারে, আ আচ্ছা ঠিক আছে আপনি তো শিখাইলেন যে ইনডেক্স ফান্ড কিনেন। তাহলে ভাই আপনি কি ইনডেক্স ফান্ডে ইনভেস্ট করেন সবসময়? না। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg!